আমি খুব পজিটিভ। থিয়েটার রোজ লোক বাড়ছে। ছোট থেকে থিয়েটার ছাড়া আর কোনো দিকে মন দিইনি। অনেকে মিলে অসাধারণ থিয়েটার করছে। এইটাই একটা জায়গা হবে যেখানে আমি আমার কথা বলতে পারবো। আমার কাছে আমার নিজের জীবনের মানে আমি তৈরি করছি। হ্যাঁ, একটা কোনো উন্নতি আমার লাগে। ঠিক, মানে সেটা আমাকে করতে দিল না, আমি এই দুঃখ প্রকাশ করতেই রাজি। চারিদিকে সবাই একটা। তো এই চেষ্টাটা আমরা করছি কেন? আজকে যাদের সাথে কথা বলবো তারা আমার বহুদিনের ভালোবাসার দুজন ছেলে মেয়ে। মেয়েটিকে অনেক আগে থেকে চিনি, ছেলেটির সঙ্গে আলাপ পরে হয়েছে। মেয়েটিকে চিনি কারণ আমার মনে হয় যে আমাদের পরের প্রজন্মের সব থেকে প্রমিসিং ইয়াং মহিলা অ্যাক্টর স্টেজের সে মেয়েটি। এবং আমি অনেক সময় অনেক কমিউনিকেট করতে পারি না, হয়তো বলতে পারি না, কিন্তু একটা মনে হয় কি হবে সারা পৃথিবীতেই। তো আজকে সারাদিন ধরে ভাবছি যে সারা পৃথিবীতে কিভাবে আর্ট ফর্ম চেপে যাচ্ছে, কিভাবে সবকিছু পাল্টে যাচ্ছে। আজকে দুপুরবেলা বসে রবার্ট ডি নিরোর ওই পাম ডিওর যখন নিচ্ছিলেন তখন ওনার একটা স্পিচ শুনছিলাম যে এভরিথিং ইজ চেঞ্জিং and sometimes we are just sitting back and watching it change and not reacting to it or doing something, কোনো অ্যাকশন নিচ্ছি না বা নিতে পারছি না। এই অ্যাকশন নিতে পারা বা না পারা এটাই কিন্তু ভবিষ্যতে কি হবে সব জিনিসটা ঠিক হবে। সো আই গেস দ্যাট আমরা কোথায় যাচ্ছি এখন আমার কাছে ক্লিয়ার নয়। আমি মাঝে মাঝে একটুখানি হতাশ যখন হয়ে পড়ি, মনে হয় যে ঠিকই তো আমরা অ্যাপোক্যালিপসের দিকেই যাচ্ছি। তারপরে আবার মনে হয় যে না, অ্যাপোক্যালিপস যতই হোক ওই কেউ আছে যারা গান করতে করতে, নাচ করতে করতে, প্রোটেস্ট করতে করতেই ওই দিকে আমরা সকলে একসাথে যাব। তো সেই রকম আর কি ভবিষ্যতে যাদেরকে দেখে মনে একটুখানি কারেজ হয়, এনার্জি হয়, সেই দুজনকে আজকে আমি পেয়েছি। তুর্নাকে দিয়ে একটু শুরু করি। তো থিয়েটার করতে কেন ভালো লাগে, কি করে থিয়েটারে এলি? থিয়েটারে এলাম মূলত একেবারেই বাবা মা বলেছে তাই। কারণ বাবা মা একেবারেই থিয়েটারের বাইরের মানুষ, বাইরের জগতের মানুষ। কি করেন? আমার বাবা বিজ্ঞানী। আচ্ছা। আর মায়ের পড়াশোনা পলিটিক্যাল সায়েন্স নিয়ে। আচ্ছা। তারপরে মা নিজে একটা বাচ্চাদের স্কুল চালিয়েছেন দীর্ঘদিন। ফলে তাদের সবসময় একটা স্ট্রাগলিং লাইফ ছিল, খুবই গরিব বাড়ি ছিল। একটা সময় পর অনেক স্ট্রাগলের পর মোটামুটি একটা থিতু হওয়ার পরে যে মুহূর্তে তাদের মেয়ে হলো, সন্তান হলো, সেই মুহূর্তে তারা ভাবলো যে তাদের জীবনে যা যা স্বপ্ন পূরণ হয়নি মেয়েকে দিয়েই পূরণ করতে হবে, এবং সেভাবেই হাত ধরে একদম থিয়েটারে পৌঁছে দেওয়া। প্রথম কোথায়? প্রথম আমি নিরঞ্জন গোস্বামীর কাছে কাজ শিখেছিলাম স্কুল লাইফে। তখন একেবারেই ছোট, আমি তখন স্কুলেই পড়ি, একেবারে প্রাইমারি স্কুলে পড়ি, মায়ের স্কুলেই পড়তাম আমি। তো ওখানে থিয়েটার ওয়ার্কশপ হতো, বাচ্চাদের ওয়ার্কশপ হতো, সেখানে আমাকে প্রতি বছর নিয়ে যাওয়া হতো। সেভাবে শুরু। এবার তারপরে একটা সময় পর থিয়েটারকে নেশা পেশা ইত্যাদি হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করা, সে মূল সাহস জুগিয়েছেন বাবা মাই, সাহস জুগিয়েছেন। এবার তুমি যদি বলো যে কেন থিয়েটার ভালো লাগে, আমি ছোট থেকে থিয়েটার ছাড়া আর কোনো দিকে মন দিইনি। ফলে অন্য যা কিছুই দেবে আর পারবো না, সেই আত্মবিশ্বাসটা আছে যে আর কিছু পারবো না। তাই থিয়েটার ভালো শুধু লাগে না, থিয়েটার ছাড়া আমি অপশন রাখতে চাইনি, নেই। সৌরভ কি করে এলি বল? সৌরভ পালোধির আর আলাদা করে ইন্ট্রোডাকশন দিলাম না। সৌরভের সঙ্গে আমার আলাপ অনেক পরে। বাট আমার এই ফিল্ড খুবই অ্যাক্সিডেন্টাল, একদমই পরিবারগতভাবে কোনো কানেকশন নেই। এই সূত্রটা ঘটেছিল হচ্ছে বাবা খুব রাজনৈতিকভাবে ইনভলভ, ছোটবেলা থেকেই বাড়িতে রাজনীতি দেখেছি খুবই। রাজনীতি এখন জেনারেশন যেভাবে রাজনীতি শব্দটাকে ব্যবহার করে ওইভাবে নয়, হ্যাঁ, যেটা প্রয়োজনীয়, কূটনীতি নয়, তো রাজনীতি দেখেছি। তো এবং ওই প্রচার মাধ্যমে যে আমাদের প্রচারমূলক নাটকগুলো হতো, সেটা খুবই পাড়ায় তোমার ছেলে করবে, তোমার ছেলে করবে করে 10 জন হয়তো সবাই মিলে হই হই করে কিছু কথা বলার শুরু। হ্যাঁ, একদম। আর কিছুই জানি না তখন কি হবে না হবে। তারপরে এ দল ও দল করতে করতে
একটা ওই দল দল করেছি। হ্যাঁ, আচ্ছা, কি কি আমি দল? বারাসাতে একটি দলের সঙ্গে যুক্ত ছিলাম, থাকতাম ওদের সঙ্গে সব প্রোডাকশনে। বাড়ি কোথায় তোর? আমি তখন থাকতাম নিমালিপুরে, স্কুল নিমালিপুরে, আচ্ছা। 12 অবধি। ওখান থেকে বারাসাত যেতিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহরে যেতাম আর কি। বাবা, দারুণ ব্যাপার। তারপরে 12 এর পর থাকি হচ্ছে মানে কবরদানা, বাবা হুম, এলআইসি মানে শেষ হয়ে গেল, রিটায়ারমেন্ট করে গেল, হুম। তারপরে ওখানে গেলাম। তো তারপরে আমি বেলঘড়িয়াতে, মানে এখন যে দলটা টিকে আছে এখনো দারুণ ভাবে কাজ করে যায়, সেই দলটায় আমি অনেকদিন যুক্ত ছিলাম, হাতে খড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বহুদিন যুক্ত ছিলাম। হুম। তো তারপরে একটা সময় গিয়ে মনে হলো যে আমার এইটাই একটা জায়গা হবে যেখানে আমি আমার কথা বলতে পারবো, আচ্ছা। বা আমাদের অনেকের কথা বলতে পারবো। হুম। এবং হুম। এটার প্রসেসের সঙ্গে আস্তে 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 থেকে 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 হুম। কি বস্তু মানে খায় না মাথায় দেয়, ধীরে ধীরে আমি কুড়িয়েছি। মানে আমি চারিদিক থেকে তোমাদের নাটক দেখে দেখে চুরি করেছি ছোটবেলা থেকে। তারপরে তো ওটা যে পড়াশোনা বলো তো আমি জানি না, আমি জানি ওটাকে তো খাবলাতে হবে। হ্যাঁ। পড়াশোনা তত্ত্ব সব পরে বুঝেছি, হ্যাঁ। এত জানি না। হ্যাঁ। আগে তো কি করলো দেখি, ও আচ্ছা কথা বলে এরকম ভাবে মাটির দিয়ে বেরিয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সেইটা আমার কাছে একটা হ্যাঁ, নোট ডাউন করার হ্যাঁ। কোথাও একটা জায়গা। কিন্তু আমার মনে হয় সব ভালো অভিনেতারা আগে অভিনয় করে পরে ওইটা পড়ে, থিওরি পড়ে, আমার মনে হয়। না আমি তো ধরো মানে আমি ধর অভিনেতা অনেক নই, ভালোবাসি পড়েছি, হ্যাঁ হ্যাঁ। অভিনয় আগে করে নিয়েছি, তারপরে দেখেছি তো তুই একই বলছিস। দেখো, অভিনয় তো ক্রিকেট হ্যাঁ। খেলা নয়, সবাই করতে পারে। হ্যাঁ। মানে এবার প্যারামিটার নেই, হ্যাঁ। মানে কারুর না কারুর পরিচিত 25 জন দেখতে আসবে এবং বলবে বাবা তুই কি ভালো অভিনয় হ্যাঁ, করেছিস, একদম। এবং সে সেদিন থেকে মনে করবে আমি অভিনেতা। হ্যাঁ। তো অভিনয় তো অসুবিধা নেই, সবাই করতে পারে, সবাই করতে পারে। তো চারিদিকে সবাই একটা। হ্যাঁ, হ্যাঁ, তো ক্রিকেট খেলতে গেলে তোমার রান করতে হবে, হ্যাঁ। তো রান না করলে তুমি হ্যাঁ। খারাপ। আর তুই একটা জিনিস, মজার জিনিস দেখবি, যদি ফেসবুক খুলে একটু ধৈর্য ধরে দেখিস, সব দেখবি লেখা থাকে অ্যাক্টর এক নান্দিকার, তাকে আমি চিনিও না। অ্যাক্টর এক নান্দিকার। এটা আমি আমি মজা করে বলি, জানো তো? কত সিরিয়াল থেকে আমাকে বলে দিদি এই মেয়েটা বলছে এখানকার না, তুমি দেখিনি কোথাও কোনোদিন। এটা আমরা মজা করে বলি, আমাদের এখন এই সিরিয়াল জগতে, সিনেমা ওয়েব সিরিজ জগতে কিচ্ছু জানে না গোছের কাস্টিং ডিরেক্টর হয়েছে। হ্যাঁ, আচ্ছা। জাস্ট হয়ে গেছে, কি করে কাস্টিং করে, আচ্ছা। কেন করে, তার কাছে কি আছে, তার গুণগত মান কি, তার এক্সেলে অনেকজনের নাম্বার আছে, আচ্ছা, ওকে। বড় এক্সেল বানিয়ে নিয়েছে। হ্যাঁ। এবার ওর নান্দিকার দেখলাম, নান্দিকার নিয়ে মজা করে বলি তখন, যে এরকম হোয়াটসঅ্যাপ নান্দিকার প্রচুর পাবে, হয়তো বাগবাজারের সামনে দিয়ে হেঁটে একদম একদম WhatsApp নান্দিকার লিখে দিয়েছে। এবার একদম। তোমরা তো ধরো এত বছরের এস্টাবলিশমেন্ট, হ্যাঁ। আমরা তো 2014 দল, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ ইচ্ছে মতো তাই হ্যাঁ। ছিলি না, হ্যাঁ, একদম। হয়তো মাগাজুতিনে থাকি। হ্যাঁ। এবার হয়তো সামনে থেকে দেখে গেছে, আমাদের তোমরা যে দিতে গেল। আওয়াজটা হয়তো ও অব্দি শুনতে পায়, আচ্ছা। ও তো পার্ট অফ ওয়ার্কশপ হয়ে গেল। হ্যাঁ, একদম। তো হোয়াটসঅ্যাপ ইচ্ছে মতো লিখছে। হ্যাঁ। এবার গিয়ে বলছে আমি সৌরভ পালের ওখানে থিয়েটার করি। এবার ওখানে যে টেলিভিশনের লোকটাকে বলেছে তাহলে সৌরভের ওখানে, তো তাহলে ঠিকই আছে, তাহলে ঠিক আছে। কিছু কি হবে। এবার মানে হ্যাঁ। আমার এইরকম ভাবেই শুরু, মানে ওই হ্যাঁ। তোমাদের সবার নাটক দেখতে দেখতে, এবং আমার প্রধানত মনে হয়েছে আমি আমার কথাগুলো আমার টেলিভিশন বা ছবি লিখি, বা তখন তো ভাবিনি বানাবো, ভবিষ্যতে বানাই, যাই করি বলতে পারবো না, সবটা পারবো না, খানিকটা হয়তো পারবো, ট্যাক্টফুলি পারবো, কিন্তু আমি থিয়েটারে ট্যাক্টফুলি বলবো না। আমার সেই সময় থেকে যেগুলো নেবো না, এখনো কিন্তু একটা সুবিধা আছে যে থিয়েটারে একটু ট্যাক্টফুলি না বললেও পার পেয়ে যাচ্ছি আমরা। মানে আমি এটা বিশ্বাস করি সৈনিধি, সবসময় পার পেয়ে যাবো, কারণ যাবি অ্যাবসলিউটলি, কারণ আমাকে থামাতে গেলে, আমি যদি থামি, আমার কি বল নেই নাকি, আমার শক্তি নেই নাকি, সে আমার হলে করতে দেবেন, আমি হলের গেটে করবো, মানে আমি এটা নিয়ে ভাবিতই না, মানে আমাকে করতে দিল না, আমি এই দুঃখ প্রকাশ করতেই রাজি না। মানে আমি তো এখানে ট্যাক্টফুলি বলবো না বলেই আমার প্রধান উদ্দেশ্য আমি অ্যাটাক করবো, আমার কি নয়, কিন্তু যেটা এই সময় মনে হচ্ছে না অ্যাটাক করবো, এটা আমার উদ্দেশ্য। আমি এটা টেলিভিশনে পারবো না, তুমিও জানো টেলিভিশনের নিয়মের মধ্যে আমাদের থাকতে হবে, কারণ তাহলে তোমায় বলো তোমায় করতে হবে, আমার টেলিভিশন করতে হবে, আমার টাকা লাগবে, আমাকে অন্য কাজগুলো করতে হবে, আমার টাকা লাগবে, তাতেই আমি এইটা করতে পারবো, এই বিলাসিতাটা দেখাতে পারবো যে আমি একদম বিপ্লব করলাম স্টেজে উঠে, এটার জন্য তো একটা টাকা দরকার। একদম। তো এইটাই প্রধান কারণ। এবার আমি ওই কথাটা থেকেই যাই যে ধর টাকা পয়সাটা দুজনেই বল, টাকা পয়সাটা তো একটা খুবই চিন্তার বিষয়, সেইটা কি করে নেগোশিয়েট করছিস? দেখো 2014 যখন দল শুরু করেছিলাম, কারোর থেকে টাকা পাবো বলে শুরু করি,
এবং যে পথটা বেছে নিয়েছিলাম আমি শিওর ছিলাম কোথাও থেকে গান ফান জুটবে না আমার। হ্যাঁ তো গান জোটানোর লড়াইতেও করে থাকিনি। অসুবিধা হচ্ছে না জানো তো, মানে আমি তোমাকে বলছি, এটা আমাদের দলের ক্ষেত্রে বলছি, আমরা স্পন্সরশিপ চাইতে লজ্জা পাই না। দাঁড়ে দাঁড়ে আমি কৃষ্ণেন্দু খানিক সময় অব্দি, ও অনেকটা সময় হেল্প করেছে, আমরা দাঁড়ে দাঁড়ে পৌঁছে যেতে একদম দ্বিধাবোধ করি না টাকা চাইতে। যে জিনিসগুলো ফিল্মে ব্র্যান্ডিং যেভাবে হয় সেগুলোকে আমার থিয়েটারে নিয়ে আসতে আমি দ্বিধাবোধ করি না, কারণ আমাদের যে জানলাগুলোর আকাশ ছিল আমি ইন থিয়েটার ব্র্যান্ডিং করেছি। আচ্ছা হ্যাঁ, তো আমি সেটাতে আমার কোনো আপত্তি নেই, কোনো রিজিডিটি নেই যে থিয়েটারের মধ্যে এসব ঢুকবে কেন। সেটা যদি ট্যাক্টফুলি ঢোকানো যায় একদম, তো আমি ঢোকাবো আরো বেশি করে একদম। এবং টিকিট বিক্রি করে আমি দল ছোট রাখায় বিশ্বাসী, কারণ সত্যি সামর্থ্য নেই তো, মানে যদি আজকে 4 জন মুখাপেক্ষর জায়গায় 25 জন হয়, দল বন্ধ করে দিতে হবে, সম্ভব না। তো এইটাই উপায়, খানিকটা করে। কিছু জন তো আমাদের কিছু নেই, তবু কিছু জন অ্যাটলিস্ট স্যালারিড আছে, কিন্তু স্যালারিড মানে তারা এই মাস শুধু এটা করে থাকতে পারবে না, সম্ভব না, এরকম স্যালারি তো নয় না। তো আমি আমার সাধ্য মতন বাকি জায়গার অপরচুনিটিস গুলোতে তাদেরকে প্লেসিং করার ট্রাই করে যাই। যা সিরিয়ালের অডিশন হয় আমি সবাইকে পাঠাই, তার কারণ আমি একদমই সিরিয়াল করবে না থিয়েটার করো বলে মানে এটা করে দেবো। মানে আমি শুরুর দিন থেকে সবাইকে সিরিয়াল করতে পাঠিয়েছি, যে টাকা রোজগার করেন তাহলে মন দিতে পারবি, ভাবতে ভাবতে এখানে থাকবি যে আমার কালকে কি করে চলবে, এটাও হবে না ওটাও হবে, একদম কোনোটাই হবে না, সবটা কর। তো ওইভাবে প্লেস করার চেষ্টা করি, এবং তাতে কিন্তু খুব চালাতে অসুবিধা হচ্ছে না। মানে আমি একদমই থিয়েটার নিয়ে এখন সব আমাদের জেনারেশনেরই দুঃখ হয়, সব বড় বড় থিয়েটারের মানুষজনরা থিয়েটার নিয়ে খুব দুঃখ করে, তো যে থিয়েটার একটা ফেলিয়ার জায়গা হয়ে গেছে, থিয়েটার থেকে কিছু পাওয়া যায় না। আমি খুব পজিটিভ, থিয়েটার রোজ লোক বাড়ছে। আমাকে কিন্তু এর মধ্যে ধরিস না, আমি আমার জেনারেশন এই যে ধর বলছিস যে দৌড়ে দৌড়ে গিয়ে বলা, মানে আমি তো আমার বাবাকে সারা জীবন দেখেছি এটা করতে, কিন্তু এখন বাবা বলে দূর আমি আর ভালো লাগে, আর পারি না এরকম গিয়ে বলা সবাইকে, যে এতদিনে যদি বোঝাতে না পারি যে ভাই এইটাই থিয়েটার করাটা তোমার পৃথিবীতে কাজে লাগবে, তাহলে আর বোঝান তুই কর এবার। এবার এইটা কিন্তু সত্যি, এই যে গিয়ে বোঝানো বারবার যে আমি কিন্তু ভালো, দেখুন আমি কিন্তু যে প্রোডাক্টটা দেবো, এইটা করতে কিন্তু খুবই ধকল। হ্যাঁ, সেটা অনেকে আর কি মানে আস্তে আস্তে আই থিঙ্ক ইট মানে দি ওয়াশ আউট। তাই না, আমি আমাদের দলের কিছু জনের মানে হ্যাঁ মানে অনেকটাই আমি হতাশার কথা যে বলছিস, নানান কারণের মধ্যে একটা হচ্ছে যে পিপল ফিল এখনো যে এই যে এরকম বহু জায়গায় এখন আমার কাছে একটা কথা অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা থিয়েটারে লোক হয়, লোক দেখতে যায়, হ্যাঁ আপনাদের আনন্দ আছে, কি নাটক দেখেছিলেন লাস্ট? সে হয়তো আজ থেকে 40 বছর আগে কোন নাটকের নাম করছে। মানে এইটা কিন্তু এখনো একটা লোকেদের ধারণা যে থিয়েটার বোধহয় কেউ দেখতে যায় না। এটা একটা অদ্ভুত বিষয়, মানে উনি এখনো বলেন লাস্ট শো একাডেমিতে সম্মানিত করে গেছে, একদম, তারপর বন্ধ দিয়ে, হ্যাঁ তারপরে বন্ধ আর কেউ এটা অদ্ভুত। অথচ কিন্তু যখন কাস্টিং করতে হয় তখন সবাই থিয়েটারের লোকজন খোঁজে। দুটো কারণ, এলো কোথা থেকে? তাহলে সেটা তো দুটো কারণ আছে, কম পয়সায় পাওয়া যাবে, কম পয়সায় ভালো লেবার, এটা তো কারণ। এটা তো আমি নিজে দুটো ফিল্মে ভাষায় বলতে পারবো দুটো কথা, কম পয়সা, কারণ বাকিগুলো মুখ খুলতে পারবে না। হ্যাঁ, আর এখান থেকে এলে একটা ট্রেনিং আছে, হ্যাঁ ট্রেনিং এ সস্তা, কেন তোমার সুযোগ দিলাম। তোর না, তোর সাথে সৌরভের ডিফারেন্স অফ ওপিনিয়ন তো নিশ্চয়ই হয়, কিরম হয় সেটা শুনি, কারণ দুজনেই যখন খুব স্ট্রং মানে পার্সোনালিটি হয় বা ভাবে দুজনে, ডিফারেন্স অফ ওপিনিয়নটা কিরকম হয় আমাকে বল। হ্যাঁ, ক্রিয়েটিভ ইন্টেলেকচুয়াল যাবতীয় আলোচনার ক্ষেত্রে হ্যাঁ ডিফারেন্স প্রচন্ড হয়। যেমন এখনো যখন কথা বলছিল, ও একটা কথা বললো যে সিনেমাতে কম পয়সায় ভালো লেবার, মানে কম পয়সায় ভালো লেবার তোলা হয় থিয়েটার থেকে, তখন এই ধরনের কথা আমাদের যখন হয়, ঠিকই তো বলে, হ্যাঁ ঠিকই বলে। এবার আমার প্রশ্ন থাকবে, সৌরভ পালোধি, দেখো ডিফারেন্স অফ ওপিনিয়ন, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সৌরভ পালোধি ফিল্ম ডিরেক্টর হিসেবে এই সুযোগ কি দেন থিয়েটার আর্টিস্টদের? এরকমই কি সুযোগ দিয়ে থাকে? আমার প্রথমত তো আমাকে প্রোডিউসাররা বেশি সুযোগ দেয় না, যেটুকু সুযোগ দিয়েছে। কিন্তু কম পয়সায় ভালো লেবার কি সৌরভ পালোধি একই রকমের ইকুয়েশনে? আমি বিশ্বাস করি, আমি নিজেও কাস্ট করতে বসলে
আমার যেটুকু কাজ লোকজন দেখেছে 90% থিয়েটারের ছেলেমেয়েরা কম পয়সায় পাইয়ে না 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 হেসে উড়িয়ে দিলে তো ইজি হয়ে যাবে, বুঝতে হবে যে না আমরা যে ধরনের ছবি বানানোর চেষ্টা করছি ওটা তো মানে খাদান বা দেবী চৌধুরানী বা এটা নয়, তো ওটার একটা ম্যাসিভ দর্শক নেই, ওটা একটা লিমিটেড দর্শক আছে। তো সেইখানে সেই ছবি যদি বাঁচিয়ে রাখতে হয় সেটা কম পয়সায় প্রডিউসারের খরচ করতে হবে। যদি আমি বেশি পয়সা খরচ করি ওই প্রডিউসার দ্বিতীয়বার আর আমার দিকে ঘুরে তাকাবে না। তো প্রথমবারই যাতে আমার দিকে ঘুরে তাকায় তাকে তো আমাকে কম পয়সায় পুষ্টিকর খাদ্য দিতেই হবে। তো আমার সেটা থিয়েটার আসতা না, সেখান থেকে আমি থিয়েটারের ভালো ছেলে মেয়েদের, আমি তো এই যে অডিশন করেছি 1000-1200 একটা কলে, ভোর 5টা থেকে অডিশন দিয়েছে শুধু থিয়েটারের, আমাদের এখান থেকেও গেছিল শুধু থিয়েটারের ছেলে মেয়েরা। তারা এলো কেন? তারা এইটুকু ভরসা করে এসছে আমাকে যে কজনের সাথে কথা হয়। তাহলে বুঝতেই পারছো ডিফারেন্স অফ না ডিফারেন্স অফ আমি একটা এক্সাম্পল আমাদের টাকা বেশি দেবে। আমি শেষ করে নি, তাহলে আমি 2-4টা প্রশ্নই করি তারপরে ওই বলে। আচ্ছা, এটাই হচ্ছে ডিফারেন্স অফ ওপিনিয়নে। বেশি বলে তো ঠিক ভুল তো বলছো না, ঠিকই তো বলছো। বেশি কথা বললে একটু সময় দিয়ে কমে যায়। আমি 2-4টে প্রশ্ন করলেও তারপরে যদি বক্তৃতা দিতে থাকে তাহলে এইটা তো রিয়ালিটি। ওকে ধর প্রডিউসারকে যদি প্রথমে খুশি করতে হয় কম পয়সায় পুষ্টিকর খাদ্য দিতে হবে, হ্যাঁ, তারপরে আস্তে 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 ব্যাপারটা ফুলে ফেপে উঠবে। এরকম ধর সারা পৃথিবীতে অনেক জায়গায় তো থিয়েটার দেখেছি, তো এবার তাদের যা অ্যামিউনিটিস আছে, ধর সুইডেনের মতো জায়গায় তাদের যা অ্যামিউনিটিস আছে, ব্রডওয়ে থিয়েটারের যে অ্যামিউনিটিস আছে, আমরা একটা ভাঙা ছোট্ট একাডেমি অফ ফাইন আর্টস এর হলে দুর্দান্ত নাটক করি সবাই মিলে আমরা, কিন্তু আমাদের কোনো কিছু নেই। একটা কোনো ধর রোপের খেলা দেখাবেও মনে হয় যে কোনোদিন ওটা ভেঙে পড়বে মাথার উপরে। দর্শক যে কোনোদিন এখান থেকে যদি আগুন লাগে কোথা থেকে পালিয়ে বেরোও জানি না, আমরাও জানি না। মানে আমরা কিন্তু এই জিনিসটার মধ্যে অনেকে মিলে অসাধারণ থিয়েটার করছে, অসাধারণ। এই সময় দাঁড়িয়ে প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু অনেক, মানে এটাই মনে হয় আমাদের দিকে কেন তাকানো হচ্ছে না, দেখ এদেরকে টাকা দিলে দেশের ভালো হবে, এইটাই মনে হয় আমার। যে if these people have money then maybe we will not go insane আস্তে আস্তে from all this political turmoil that is happening. Sorry, বল। না, আমি এটাই বলতে চাইছিলাম যে একটা তুমি যেটা জিজ্ঞাসা করছিলে যে এইরকম যখন টাকা পয়সার একটা থ্রেটের মধ্যে আমাদের থিয়েটার কর্মীদের সবসময় থাকতে হচ্ছে, কিভাবে আমরা বোঝাপড়া করছি জীবনের সাথে, যেটা ও একটা পথ বলছে যে আমি সিনেমা জগৎটা থেকে বেশ খানিকটা আমার রোজকার চলা করার চেষ্টা করছি, কিংবা দলগত জায়গা থেকে আমরা একত্রিত ভাবে কাজ করার চেষ্টা করছি, খানিকটা অন্য কাজ করে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি, এটা দলগত জায়গা বলছে। এবার আমার ব্যক্তিগত চলার পথের জায়গাটাও একটু ভেবে দেখার দরকার আছে, আমাদের প্রত্যেকেরই ভাবার দরকার আছে যে এত কিছুর পরেও এতগুলো ছেলে মেয়ে এখনো থিয়েটার করছে কেন? তুমি কেন চালিয়ে যেতে পারছো? কিভাবে চালিয়ে যেতে পারছো? এত বছর হয়ে গেল, আমি কিভাবে এখনো পর্যন্ত চালিয়ে যেতে পারছি? সৌরভ কিভাবে এই যে একটা বোঝাপড়া করে নিতে পারছি, তার কারণ এই যে পুঁজিবাদী সমাজ, তার সঙ্গে কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে কিছু নিজের মতন করে নিজের মানে তৈরি করছি জীবনের। একটা তো প্রতিনিয়ত থ্রেড আমাদের জীবনে, আমার জীবনের মানেটাই নেই, আমার জীবনের ঠিক কেন করছি, যেটা যুগে যুগে বিভিন্ন দার্শনিকরা যে কথাটা বারবার খুঁজে আসার চেষ্টা করেছে, যে আমি রোজ সকালে ঘুম থেকে উঠি, রোজ কিছু না কিছু কাজ করছি আমার অন্নসংস্থানের জন্য, পরিবারকে সময় দিতে পারছি না, আমি নিজের এন্টারটেইনমেন্ট খুঁজে পাচ্ছি না, বেঁচে থাকার আর কোনো রসদ পাচ্ছি না, তবু আমি ঘুমোতে যাচ্ছি এবং পরের দিন সকালে আবার উঠছি, একই রিপিটেটিভ কাজ করে যাচ্ছি। তার মানে একটা মিনিংলেসনেস, তাই তো? এই মিনিংলেস একরকম ভাবে তো মনে হচ্ছে, প্রত্যেকেরই মনে হচ্ছে, তারপরেও যুঝে দেখার একটা চেষ্টা করে যাচ্ছি। তো এই চেষ্টাটা আমরা করছি কেন? বেঁচে থাকার একটা বোঝাপড়া করতে চাই। কিন্তু আমরা যারা ধর কোনো ধরনের আর্ট ফর্ম বা ডিসিপ্লিন পারসিউ করি, আমাদের কাছে কিন্তু অতটা মিনিংলেস নয় ব্যাপারটা। তাই তো বলছি, তাহলে কেন করছি? তার মানে
আমার কাছে আমার নিজের জীবনের মানে আমি তৈরি করছি, হ্যাঁ তাই তো? আমাকে পুঁজিবাদী সমাজ প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করছে যে তুমি মিনিং আর খুঁজো না, তুমি রোজ রিপিটিটিভ ওয়ার্কের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলো, তার বিনিময়ে তোমার 2 লক্ষ টাকা স্যালারি হবে কিন্তু একটাও সেভিংস থাকবে না। একদম। আর আমরা কিভাবে চেষ্টা করছি, একভাবে আমরা বলছি যে তুমি যতই আমাকে প্রলোভন দেখাও, যতই আমার চারপাশে অনেক অপশন খুলে দাও, তারপরেও আমি আমার জীবনটাকে আমার শর্তে, কারণ গোটাটা আমি ধরে নিচ্ছি তোমার, তুমি যেভাবে মিনিং তৈরি করে দিয়েছো আমি তোকে ইন্টারাপ্ট করে একটা কথা বলছি, একদম কারেক্ট কথা বলছি সেটা, কিন্তু এইটা তুলনা বলছে দীর্ঘ বছর একটা প্র্যাকটিস করার পর। মানে আমি ধর দীর্ঘ বছর নানান কিছু করে দেখেছি। আমি মূলত কেন থিয়েটার করি, একটু পড়াশোনা করবো বলে, পড়াশোনা করতে ভালো লাগে, আর একটুখানি অন্যরকম ভাবে বাঁচবো বলে, একটু ওদের সাথে নাচা গানা করবো বলে, মানেটা তৈরি করবে। এবার কি বলতো, এবারে ব্যাপারটা হচ্ছে যে এইটা কিন্তু একটা জীবন বাঁচার পর, একটা দামি ল্যাপটপ কিনেছি আমি, একটা ধর ভালো দামি ফোন কিনেছি, একটা উপভোগ করেছি জীবন, সেটা নিজের পয়সাতেই করেছি। কিন্তু এবার ধর নতুন একজন যে বাচ্চাটা আসছে, যার কাছে চারিদিকে শুধু there are lot of things available, যেটা সে কিনতে চায়, বোঝাবি এটা একদম ঠিক, কি করে তুই তাকে বোঝাবি যে বাবা তোমার জীবন কিন্তু মানে এই জিনিসটা খারাপ হয়ে যাবে, তোমার অন্য জিনিস তো শরীর ঠিক একদমই। আমার ছোটবেলাতেই তো এই কনফিউশন হয়েছে যে যখন আমি দেখছি আমি থিয়েটারে কাজ করার জন্য এগোচ্ছি, আমার পাশাপাশি বন্ধুরা সিরিয়ালের দিকে ঝোঁক দিচ্ছে, তখন তো আমার কাছে একটা চিন্তা যে সত্যি থিয়েটার না সিরিয়াল নাকি চাকরি, চাকরিরও পথ খোলার চেষ্টা করছে আমার অনেক বন্ধু বান্ধব। সেইখানে দাঁড়িয়ে প্রথম কাজ কার হয়? শিক্ষকের। তো তুমি যদি শিক্ষক থাকো তাহলে এই মোটিভেশন শিক্ষকের, তুমি বলতে পারো। কিন্তু আমি অন্তত এটা মনে করি যে কিছুটা টাকা রোজগার করে, কিছুটা ভোগ করে, তারপরে সে নিজে থেকেই শিখতে পারে যে কতটা হয়ে গেছে আর না। কিন্তু ওই আর না ভোগ করতে না দিলে সে না ওইটা বুঝতে পারে না। ঠিক, সেটা আমার নিজের ব্যক্তিগত হতেই পারে, কিন্তু যে আপব্রিঙ্গিংটাতে বড় হয়েছে সেই আপব্রিঙ্গিংটা সবার হয় না। তো ঠিকই বলেছো, কিন্তু আর না বলার সাহস বা আত্মবিশ্বাস একটা সময়ের পর থাকে কিনা, তখন টিচারকে লাগে একজন। প্রথম থেকে যদি এমন একজন টিচার তাকে প্রতিনিয়ত বলতে থাকে যে জীবনের মানে তুমি নিজে তৈরি করবে, এই সমাজ যেটা মানে তৈরি করে দিচ্ছে সেই মানেটা মানে নয়, এইটা যদি প্রথম থেকে একজন টিচার অন্তত কানে গেয়ে যায় প্রতিদিন, তারপরে সে একটা সময় পর ছাড়তে পারবে। তোর কি মতামত এটাতে বল? ওই ডিফারেন্স অফ অপিনিয়ন নিয়ে এক্ষুনি কথা হচ্ছিলাম, বসে বসে ভাবছিলাম ওটাই, কোনো দ্বিমত নেই। কিন্তু এই আলোচনাটা 23টা জেলার একটা জেলা কলকাতার, গ্রামে চলে গেলে এটার সঙ্গে কোনো বেস নেই, মানে বেস নেই ইন দ্য সেন্স এত কিছু তো বুঝে উঠতে পারবে না, মানে কি করবে, মানে সে সংসার করে একটু রোজগার করে বাড়ির জন্য টাকা তুলে আনবে, নাকি তাকে বলবো যে তুমি এই ক্যাপিটালিস্ট সমাজের মধ্যে তুমি আটকা পড়ে যেও না, কারণ তোমাকে যে 1 লাখ টাকা দিচ্ছে তোমার সেই অফিসের তলাই একটা ডিক্যাথলন আর ম্যাকডোনাল্ডস খুলে দিয়েছে 1 লাখের খানিকটা নিয়ে নেবে বলে, এসব বললে মারবে, বলে তুমি আমাকে নষ্ট করে দিতে চাইছো। মানে তার তো একটা উপার্জন দরকার, মানে তাকে যদি তারপরে বলি যে নিজের বোধটাকে কাজে লাগাও, আমার মনে হয় মানে ছেড়ে রাখা খুব দরকারি, মানে কোথাও থেকে কুড়িয়ে পাবে। আর এটা তো এরকম না এটা দিয়ে আমি সবাইকে, পশ্চিমবাংলা যদি 100 জন থাকে 100 জনকে বোধ শিখিয়ে দিলে এটা পশ্চিমবাংলা হতো না, অন্য কোনো একটা দেশ হতো আর কি। সেটা আমিও ঠিক জানি না যে এক্স্যাক্টলি কি করলে হয়। মানে আমি তোকে আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, প্রত্যেক বছর নান্দিকারে বহু ছেলে মেয়ে আসে, এবার পরে আমি জানতে পারি যে তারা আমাকে বিভৎস ভয় পায়। এবার আমি বলি যে কেন ভয় পায়? আমি তো ভয় দেখাই না, আমি ভয় দেখাই না, মাঝে মধ্যে আমি রেগে যাই, রেগে গেলে আমি প্রচন্ড রেগে যাই, হয়তো রেগে যাই ছোট ছোট বিষয়ে, সেটা হয়তো কোন একটা মেয়ে পারছে না, আর একটা পাশে একটা মেয়ে বসে করে হাসলো, আমার তখন রাগ হয়ে যায়, কেন হাসলো, ও পারছে না হাসলো, এইসব ব্যাপারে রেগে যাই। কিন্তু আমি বুঝি যে অনেকে আমার উপর রেগে যায়, তার কারণ হচ্ছে আমি বড্ড বেশি বোঝাতে যাই, বুঝতে পেরেছিস তো? এই যে ধরো তুমি বললাম যে বাবা অন্য যখন ট্রাই করবে তখন তোমার হাসাটা অন্যায়, এই যে আমি তাকে বোঝাতে গেলাম যে তুমি এটা করতে পারো না,
এত জ্ঞানের বাণী দেয়, পাঠ দেয় না, টাকা দেয় না, শুধু জ্ঞানের বাণী, এইটা প্রচন্ড হয়। তো আই ডোন্ট নো ওয়ের টু স্টপ, বাট দ্য থিং ইজ আমি যেভাবে বড় হয়েছি, আমি তো জানি না, আমি তো বলবোই, আমি একটা কোনো অসুবিধা দেখলে আমি তো চিৎকার করবোই। ওর ইমোশনটা আর সাইকোলজিতে বুঝি না না মানে বাস্তবে, মানে সত্যি আমার দলে যে ছেলেটি ওর রিহার্সাল টাইমটা অ্যাডজাস্ট করে সুইগিটা করে, হ্যাঁ উবার বাইকটা করে, র্যাপিডোটা করে, হ্যাঁ আমি ওকে বা আমাদের দলে কৃষ্ণেন্দুর সঙ্গে যখন আমি কথা বলছি, আমার আর কৃষ্ণেন্দুর কথা আর আমার আর ওই ছেলেটির কথা এক হতে পারে না, হতে পারে না, কারণ সে এমনি শুরু থেকেই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে, যে সৌরভ দ্বারা অনেক কিছু জানে, আমি কিচ্ছু জানি না, এইটা নিয়েই সে বসে আছে। কিন্তু সেই ছেলেটি এই মুহূর্তে আমাদের দলে নেই, সজল বলে নাম একটি ছেলে, সেই ছেলেটি কিন্তু ভয় ভয় একদিন একটা গল্প পড়ে এসে শুনিয়েছিল আমাদের, দাদা ঘুম নেইটা একবার দেখবে যদি করা যায়, আমরা সেই নাটকটা করি, এখন আজও শো হয়, তোমাদের ফেস্টিভ্যালেও আমরা করেছি। তো ও মানে ওকে একটা স্পেস দিতে হয়েছে যে তুই যা পড়ছিস বল, কারণ ওর পড়া, কারণ ও সুইগি করতে করতে রিয়েলাইজ করেছে আমাকে যে ফোন করে বলে এক্ষুনি খাবারটা পৌঁছে দিতে হবে, আমি মরে গেলে কোনো টাকা পাবো না, কারণ আমার কোনো ইউনিয়ন নেই। ও ঘুম নেই পড়ে সেটা রেজিস্টার করেছে ওর মাথায়। সেইটা থেকে বলতে এটা তো তোমরা যেভাবে ভাবছো সেরকমই তো, এবং উৎপল দত্ত তো এটা একবার ও তো একটা স্পেস পেয়েছে। ও যদি ভয় পেত, ওরা না এটা তার মানে ওদের শিক্ষার সঙ্গে মেলে না, এটা বলবো না, ওরা বোধহয় অন্য জিনিস পড়ে। আমার মনে হয় লার্জলি এখন থিয়েটারের এইটাই কাজ, যে এই মাথার ভিতরে একটা কিছু অন করা। আমার মনে হয় আমরা সবাই আমরা সবাই কঠিন হয়ে গেছি, মানে আমরা কাউকে কিছু বোঝাতে শুরু করলেই সে জানে না আমি বোঝাচ্ছি ভেবে বোঝাতে শুরু করি। এটা আমার ব্যক্তিগত স্তরে আমি প্রচুর জনকে দেখেছি যে শোনো হয়তো আমি বলছি আমাকে কারণ আছে, এটা সত্যি কারণ হচ্ছে বা তুমি ধরো মানে এক্ষুনি যদি একটা থিয়েটার নিয়ে টেস্ট হয়, হ্যাঁ ওরা কোয়েশ্চেন করে দেয়, তোমরা দুজন ফার্স্ট সেকেন্ডের মধ্যে লড়বে আর তিনজনের মধ্যে আমি থার্ড হবই, ঠিক আছে, এটার সুবিধা আছে যে আমি ওই সজল ছেলেটিকে বোঝানোর জন্য আমি শিক্ষিত হতে পারবো না, সাজতেও পারবো না, তাই ওরটা আমি ওর মতন করে ডিল করতে পারবো। এটা আমার হেল্প করেছে হচ্ছে, যেমন ধরো মানে তোমরা পড়াও, সবাই তোমরা দুজনেই পড়াও, টিচার, আমি বলতে পারি না যথেষ্ট, সে ছাড়ো বা পড়াতে তো মানে আমি বলছি একদম একাডেমিক্যালি পড়াতে তো। আমার কোনো বাচ্চা দেখলে, ধর কেউ এলো, এবার সে দীর্ঘদিন আসছে, কোনো উন্নতি হচ্ছে না, এটা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, একটা কোনো উন্নতি আমার লাগে, ঠিক মানে সেটা আমি ঠিক জানি না, মানে তুমি বলেছিলে একটা উন্নতি করো, মানে জাস্ট ডোন্ট বি ইন দ্য ক্রাউড, একবার তুমি না মানে ক্রাউডের মধ্যে থাকা না, বুঝতে পেরেছিস তো, মানে অনেকেই আছে যারা ওই পিছনে লুকিয়ে থাকতে ভালোবাসে, কিন্তু আমি বলছি লুকিয়ে থাকো, সারা জীবন লুকিয়ে থাকলে তো লুকিয়েই থাকবে, একবার তো এগোতে হবে। তুমি একবার আমার সঙ্গে একটা ইন্টারভিউ সূত্রেই বলেছিলে যে রোজ আসছে, রোজ একই ভাবে আসছে, তাকে দেখলে আমার রাগ হয়, কিন্তু রোজ সে যদি একটা কোনো হোমওয়ার্ক করে আসে, তাহলে আমার মনে হয় সে যতই বোকা হোক, যতই কিছু না জানি হোক, আমি তার জন্য সময় দেব। যেটা সৌরভ বলছে এই সজলের কথাটা অনেকটা সেরকম, যে সে কিন্তু কোনো না কোনো ভাবে তোর সঙ্গে কথা বলছে বা কৃষ্ণেন্দুর সাথে কথা বলছে, একটা কিছু বোধ নিয়ে বাড়ি যাচ্ছে, এবং একটা হোমওয়ার্ক করে এসেছে যে ঘুম নেই নাটকটা কেমন যেন মনে হচ্ছে ভালো কিছু হতে পারে, এই সময় কথা বলছে। অনেক জায়গায় জানিস তো, এই যে ওয়ার্কশপ হয়, আমাকে বলে, আমি অধিকাংশই যাই না, আমি দেখেছি লার্জ সেকশন অফ ইয়াং পিপল, আই ডোন্ট নো, ওরা বসে অনেক কথা শোনে, কিন্তু আমি এরকম দেখেছি যে বছরের পর বছর শুধু কথা শুনেই যাচ্ছে, মানে আমার তখন মনে হয় যে কি লাভ এটা করে, জাস্ট শুনে যাচ্ছে, আমি আছি এই বিষয়টাতে, মানে লট অফ টক। ইয়াংদের একটা ইয়ে হয়ে গেছে ওয়ার্কশপ করা, যে আলোচনাটা শুরুতে ছিলাম, তাকে জানাতে হয় না কোথায় কোথায় ওয়ার্কশপ করেছে, দোষ তো ওদের নয়, ওই ছেলে মেয়েগুলোর নয় যারা বসে তোমার কথা শুনছে, ওকে তো নাড়িয়েছে আরেকজন যে কোথায় কোথায় ওয়ার্কশপ করেছে। আমাকে সৌরভ তুই বলতো, তোর দুজনেই বল, যে
পরে যারা থিয়েটার করতে আসবে তারা কেন আসবে, কি ভেবে আসবে এবং কখন ছেড়ে দেবে, সেটাও এটা কি মনে হয় দুজনে? কখন ছেড়ে দেবে, মনে হয় না এটা নট ফর মি, এইটা সহজভাবে বললে সে মনে করলে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, যদি মনে হয় যে এটা নট ফর মি, রাইট টাইম ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ অ্যাবসলিউটলি। মানে নাই হতে পারে, মানে কত ফিল্ডই তো আছে, আমরা কি সব করতে গেছি নাকি? মানে আমরা তো কেউ হকি খেলি না, তো হকি কি মরে গেছে? ও থিয়েটার করবে না, মানে তাতে এত আপিত্তেশ করে না, একদম। থিয়েটার ইজ দি অনলি মিডিয়াম যেখানে আর্ট আর পলিটিক্স কম্বাইন্ড হয়। আচ্ছা, আর আমার চোখে কোনো মিডিয়াম আমি এক্ষুনি জ্ঞানত অবস্থায়, হয়তো আঁকা আছে কিন্তু এতটা পৌঁছয় না, কারণ আমরাও আঁকা বুঝি না। অনেকেই আমরা যারা থিয়েটার করিও আঁকা সত্যি তো মানে মানে আমরা প্রচুর এক্সিবিশন কিন্তু মজা করি। হ্যাঁ একদম, এই বাবা সইটা করে দিল না, তাহলে সোজাটা বুঝতে পারতো, এইসব বলি ফলি এখনো বলি। সেখানে হয়ও না। হ্যাঁ হয় না, আমার ট্রেনিংই নেই না। আমার মনে হয় থিয়েটার ইজ দি অনলি মিডিয়াম এখনো অব্দি, অ্যাক্টিং থ্রু অ্যাক্টিং বলো, মানে অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মে, যেখানে আর্ট আর পলিটিক্স কম্বাইন্ড হয়। আমার কিন্তু আর্ট জেগেছিল শুধু আর্টের জন্য থিয়েটার নয়, শুধু পলিটিক্স আমি করতে পারবো না, কারণ ওই ডেডিকেশন কম্প্রোমাইজ করার ক্ষমতা বর্তমান রাজনীতি ভেবে বলছি না, সত্যি রাজনীতি যেটা কম্প্রোমাইজ করা হয়, স্যাক্রিফাইস করা হয়, জীবনটা বলিদান দেওয়া হয় একটা রাজনীতির জন্য, আমার সেটা করার ক্ষমতা নেই। কারণ আমি যে মানে টেলিভিশন করেও যে বিলাসিতাটা ভোগ করে ফেলেছি, আমি আর নেমে আসতে পারবো না বা সরে আসতে পারবো না, তো এটা পারবো না। তো এই দুটো আমি দেখতে পেলাম আমার ভালো জায়গা, যেখানে আমি খানিকটা আমি রাজনীতি করব, আমি আর্টও করবো, কারণ টেলিভিশনও আমায় করতে দেবে না রাজনীতি। সিনেমা বা সিরিজের ক্ষেত্রে ট্যাক্টফুলি যদি ঢোকা যায়, বুদ্ধি করে ঢোকা যায়, সেটা করব নিজের। তোর না কি বলছিস? তোমার কথা একটু ধার করেই বলছি। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নটা, যে কেন থিয়েটার করতে আসবে এখনকার ছেলেমেয়েরা, যেটা তোমার কাছ থেকে শুনে আমার মনে হয়েছে ঠিক এই কারণেই আসবে। সেটা হচ্ছে তারা আসবে মোড অফ কমিউনিকেশন হিসেবে, একটা লাইফ স্কিল হিসেবে থিয়েটারকে নিতে। আমাদের কাজ হবে তার বাড়তি কিছু জীবন চালানোর ক্ষেত্রে, জীবনের মানে খোঁজার ক্ষেত্রে, এবং ভবিষ্যতে ওই আবার একই কথা বলছি যে রাষ্ট্র নিয়ন্ত্রিত, পুঁজিবাদ নিয়ন্ত্রিত যে সমাজ, তার মুখোমুখি দাঁড়ানোর জন্য একটা বাড়তি লড়ার জন্য একটা সাহস দেওয়ার কাজ আমাদের হবে। আমরা যারা থিয়েটারকে ভালোবেসে আর কোনো প্ল্যান বি রাখতে চাই না, তাদের কাজ হবে, যারা এই ছেলে মেয়েরা প্রায় কিছু না জেনে হয়তো দেবকে দেখে আসছে, তাদেরকে আমরা আপন করে নিচ্ছি, আগলে নিচ্ছি, তাদের সঙ্গে কথোপকথনে যাচ্ছি, তাদের সঙ্গে এই যেভাবে সৌরভ বলছে যে আমরা জীবনটাকে কঠিন হিসেবে না ভেবে, তাদেরকে পড়ানোর মতো করে না ভেবে, তাদের সঙ্গে চলতে চলতে কোথাও একটা ওই বাড়তি কিছু দেওয়া, কেউ কেউ থেকে যাবে তাতে, হ্যাঁ অনেকেই থেকে যাবে, ছিটকে যাবে বিভিন্ন কারণে ছিল, শুধু প্রলোভনে ছিটকবে এমন তো না, হতাশায় পড়ে ছিটকবে, কিন্তু বেশ কিছু একটা গোষ্ঠী তো থেকেই যাবে যারা কিনা এইভাবেই বলবে যে আমি সুইগি জোম্যাটো করতে করতে একদম একটা দিন বদলানোর টেক্সটও পড়ে ফেলেছি দিদি। তো সেই কাজটা আমাদের থাকবে, আমরা যেন আমরা প্র্যাকটিক্যালি ফ্যাসিলিটেটরস অফ দিস, এবং সেই গাইডরা বা সেই শিক্ষকেরা বা সেই বন্ধুরা, আমরা যারা প্ল্যান বি রাখিনি, তারা কোথাও একটা ওত পেতে থাকলেই ভালো, যে এই ছেলেটাকে ধরি এবং বোঝাই যে দিন বদলের ডাক তুমি আনতে পারো। আমি এভাবে দেখি। আমরা এই গল্প রাতের পর রাত, দিনের পর দিন চালাতে পারি। আমি আপনাকে একটা মানে একটা ঘরের মধ্যে মাছি যেমন দেখে মানুষকে, ওইভাবে একটা ভিউ দিলাম অফ কনভারসেশন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ কিছু জানতে চাইলে বলুন, আরো প্রশ্ন করে তাহলে পরের বার জানাবো। ভালো থাকবেন। এই জানলাগুলোর আকাশ ছিল আমাদের নতুন প্রযোজনা, যেটা 19শে ডিসেম্বর নান্দিকার ফেস্টিভ্যালে আমরা সুযোগ পেয়েছি, এবং আমরা করবো অভিনয় সন্ধ্যাবেলা 6:30 থেকেই করব, এবং টিকিটস পাওয়া যাচ্ছে nandika.net এ। আপনারা প্রত্যেকে আসুন, এটা আমাদের কাছে একটা খুবই প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যাল, কারণ এই ফেস্টিভ্যালে আমরা দর্শক, এই ফেস্টিভ্যালে আমরা এখন
প্রোডাকশন করছি, মানে এটা কি মানে চলতেই থাকে, পরে হয়তো অর্গানাইজও করবো।